সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি উম্মে সালমা বিনতে সাত্তার, প্রভাষক প্রাণীবিদ্যা, শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি কলেজ, হাজারীবাগ, ঢাকা। আজ আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে গিয়ে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম যে অধ্যায়টা, সেটা হচ্ছে কোষ ও তার গঠন। এই অধ্যায় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এর প্রথম যে টপিকটা কোষ সম্পর্কে, কোষ প্রাচীর, এই পর্যন্ত আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা দেখি প্রথমে কোষটা কি। কোষ হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে গিয়ে সকল জীবদেহের গঠন, বিপাকীয় ক্রিয়াকলাপ ও বংশ গতিমূলক যে তথ্য সেই বহনকারী যে এককটা, সেটাকেই বলা হচ্ছে কোষ। কোষ হচ্ছে জীবন্ত সত্তার গাঠনিক, শারীরিক ও সাংগঠনিক একক। কোষ হচ্ছে জীবনের মৌলিক যে একক, একে আরো বলা হচ্ছে বংশগতির একক, তাই না? এবং সকল জীব কি হচ্ছে এক বা একাধিক কোষ দিয়ে গঠিত, এবং পূর্ব সৃষ্ট যে কোষ আছে সেখান থেকেই কি হচ্ছে এই নতুন কোষের সৃষ্টি হচ্ছে। কোষ সম্পর্কে যদি আমরা কিছু আরো জানি, আমরা জানি কোষ কি দু ধরনের হতে পারে, তাই না? এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। এককোষী কি, যেটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং এই জাতীয় যে উদ্ভিদ প্রাণীগুলো আছে সেগুলো হচ্ছে এককোষী, এবং এর বাইরে যেগুলো সেগুলো হচ্ছে সবই বহুকোষী। আমরা যদি মানুষের ক্ষেত্রে দেখি, মানুষের ক্ষেত্রে কি হচ্ছে প্রায় 37 লক্ষ কোটি কোষ আছে মানব দেহে, এবং একটি আদর্শ কোষের যদি আমরা আকার দেখি সেটি হচ্ছে 10 মাইক্রোমিটার এবং এর ভর হচ্ছে 1 ন্যানোগ্রাম। এবং আমরা জানি সবাই, সেটা হচ্ছে কি উট পাখির যে ডিম, উট পাখির ডিমটাকে বলা হচ্ছে সবচেয়ে বড় যে কোষ, সেটাই হচ্ছে কি এই উট পাখির ডিম। আচ্ছা, এবার কোষ তত্ত্ব সম্পর্কে আমরা যদি জানি, আমরা কি জানি কোষ সম্পর্কে যে আলোচনা বা যে বিদ্যাটা, সেটাকে আমরা কি বলছি কোষ বিদ্যা, তাই না? কোষ বিদ্যার জনক কাকে বলা হচ্ছে সেটা তোমরা সবাই জানো, রবার্ট কে হুক, তাই না? রবার্ট হুককে বলা হচ্ছে কোষ বিদ্যা বা সাইটোলজির জনক। কিন্তু আধুনিক যে কোষ বিদ্যার কথা যদি বলি, আধুনিক যে মডার্ন যে সাইটোলজি, তার জনক বলা হচ্ছে সিপি সোয়ানসন। তাকে বলা হচ্ছে আধুনিক কোষ বিদ্যার জনক। এছাড়াও এর বাইরেও হচ্ছে কি কিছু বিজ্ঞানী আছে, তারা কি হচ্ছে কোষ তত্ত্ব প্রদান করেন, সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানী স্লাইডেন, প্রাণী বিজ্ঞানী থিওডর সোয়ান এবং রুডলফ ভিরশর্ট। এনারা কি করেছেন, কিছু কোষ তত্ত্ব প্রদান করেছেন। তাদের মতেও হচ্ছে গিয়ে এই যে যেটা বললাম, সেটা হচ্ছে গিয়ে গাঠনিক, শারীরিক এবং সাংগঠনিক একক, জীবনের মৌলিক একক, বংশগতির একক, এবং কি পূর্ববর্তী কোষ থেকেই কোষের সৃষ্টি হচ্ছে, এই তত্ত্বগুলো ওনারা কি করেছেন, বিভিন্ন সময় এই তত্ত্বগুলো দিয়েছেন। কোষকে যদি আমরা দেখি, আমরা কি সাধারণত গঠন অনুসারে কোষকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি আদি কোষ, আর একটা হচ্ছে কি প্রকৃত কোষ, তাই না? আদি কোষ মানে যেগুলোর কি সুগঠিত কোনো কিছু থাকবে না, যেমন হচ্ছে কি এদের কোষে কি থাকবে না, নিউক্লিয়াস থাকবে না, সুগঠিত নিউক্লিয়াস, এবং এদের কোষের যে অঙ্গাণুগুলো আছে সেগুলো কি হচ্ছে আবরণী বেষ্টিত হবে না, এবং এর ক্রোমোজোমটা কি আছে, ক্রোমোজোমটাও কি হবে সুগঠিত, বা সব অঙ্গাণুগুলো এর মধ্যে থাকবে না। এই ধরনের যে কোষ, সেগুলোকে আমরা বলছি আদি কোষ। তোমরা এখানে ছবির মধ্যে দেখতে পাচ্ছ একটা ব্যাকটেরিয়া কোষ, এটাকে আমরা কি একটা আদি কোষের একটা উদাহরণ। এখানে দেখো তোমরা ব্যাকটেরিয়ার যে কি ক্রোমোজোম গুলো দেখো কিভাবে, নিউক্লিয়েট কেমন, ডিএনএ গুলো কি অবস্থায় আছে, ঠিক আছে? যেটা প্রকৃত কোষ থেকে অনেকটাই আলাদা। এরপর যদি আমরা চাই প্রকৃত কোষ, এখানে কি সবকিছু বেশ সুন্দরভাবে থাকবে, তাই না? সুগঠিত নিউক্লিয়াস থাকবে, কোষের যে অঙ্গাণুগুলো থাকবে সেগুলো কি হচ্ছে আবরণী বেষ্টিত হবে, এদের যে ক্রোমোসোম গুলো সেগুলো ক্ষারীয় পদার্থ যুক্ত থাকবে, ঠিক আছে? নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে। এই ধরনের কোষকে আমরা বলছি প্রকৃত কোষ। তোমাদের এখানে একটা প্লান্ট সেলের আমি ছবি দিয়েছি, তোমরা দেখো। এখানে দেখো যে কোষ অঙ্গাণুগুলো আছে সেগুলো দেখো, মাইটোকন্ড্রিয়া বলো, প্লাস্টিড বলো, এগুলো কি আবরণী দ্বারা আবৃত থাকছে। হ্যাঁ, বেশ সবকিছু বেশ সুন্দর। এরপরে যদি আমরা দেখি কোষ প্রাচীর, কোষ প্রাচীরটা কাকে বলি, আমরা কোথায় পাবো এটা? এটা শুধুমাত্র কি উদ্ভিদ কোষেই পাবো। এটা কিরকম, সেলুলোজ নির্মিত জড়, শক্ত এবং অবেধ্য একটা প্রাচীর। এখানে কি হচ্ছে কোষের দৃঢ়তা, আকার এবং আয়তনটাকে করবে এরা নিয়ন্ত্রণ করে। সেকেন্ডারি স্তরে এদের ক্ষেত্রে হচ্ছে বিশেষ ধরনের একটা কি বিন্যাসের অলঙ্করণ দেখা যায়, এবং এটাকে তিনটা অংশে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে মধ্যচ্ছদা বা কি ল্যামেলা, আর একটা হচ্ছে কি প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। এবং যেটা বলেছি 1665 সালে কি হচ্ছে, রবার্ট হুক কি করেছিলেন, তাকে যেহেতু কোষবিদ্যার কি জনক বলা হয়, তাই না? তিনি প্রথম যে জিনিসটা মাইক্রোস্কোপে দেখেছিলেন সেটাই ছিল আসলে এই কোষ প্রাচীর। আচ্ছা, এরপর যদি আমরা দেখি কোষের কি উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে কি কোষের মধ্যে আমরা কিছু পার্থক্য পাই।
উদ্ভিদ কোষে কিছু জিনিস থাকে যেগুলো আবার প্রাণী কোষে পাওয়া যায় না। যেমন দেখি কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদের ক্ষেত্রে আমরা পাবো, কিন্তু প্রাণীর ক্ষেত্রে আমরা কোষ প্রাচীর কি পাবো? পাবো না। এখানে কি হচ্ছে, এটা কোষ প্রাচীর দ্বারা এটা আবৃত থাকবে। প্রাণীর ক্ষেত্রে কি হবে, কোষ প্রাচীর যেহেতু নেই, এটা কি থাকবে, প্লাজমা পর্দা দিয়ে এটা আবৃত থাকবে। এখানে কি হচ্ছে দেখো, প্লাস্টিড উপস্থিত থাকবে, প্রাণীর ক্ষেত্রে প্লাস্টিড থাকবে না। এবং থাকবে না দেখে কি প্রাণী কি খাদ্য তৈরি করতে পারে? পারে না, কিন্তু উদ্ভিদ পারে। এখানে দেখো কোষ গহ্বরটা কি বড় হবে এবং এটা কি কোষের মাঝখান বরাবর অবস্থান করবে। প্রাণীর ক্ষেত্রে কি হবে, ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বর পুরাটা ছড়িয়ে যাবে, পুরা ছড়িয়ে থাকবে। এরা কি নিজের আকার পরিবর্তন করতে পারবে না, কিন্তু প্রাণী কোষগুলো কি হবে, পরিবর্তন করতে পারবে। এখানে সেন্ট্রিওল থাকবে না, এখানে সেন্ট্রিওল থাকবে। লাইসোজোম কম থাকবে উদ্ভিদের ক্ষেত্রে। প্রাণীর ক্ষেত্রে কি হচ্ছে, লাইসোজোম কি হবে, সব সময় আমরা উপস্থিতি এদের দেখতে পাবো। এগুলো আকারে সাধারণত বৃহত্তম হবে, আকারে হবে ছোট। নিউক্লিয়াসে কি হবে, সাইটোপ্লাজম কি হবে, এক কোনায় অবস্থান করবে। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে, এটা কি হবে, সাধারণত সেন্ট্রালে, কেন্দ্রে অবস্থান করবে। উদ্ভিদের ক্ষেত্রে গ্লাইঅক্সিজেন উপস্থিত থাকতেও পারে, নাও পারে, কিন্তু প্রাণীর ক্ষেত্রে কি হবে, গ্লাইঅক্সিজেনটা কি হবে, অনুপস্থিত থাকবে। এখানে তোমাদের একটা উদ্ভিদ কোষ এবং একটা প্রাণী কোষ ছবি তোমাদের দেখিয়েছি। তোমরা বাসায় যেটা করবে, এই দুটো ছবি খুব ভালোভাবে শিখবে। এগুলো তোমরা শিখে এসেছো 9-10-এ, এগুলো তোমাদের জন্য আসলে নতুন না, তারপরও তোমাদের প্র্যাকটিসের জন্য বলছি। যত চর্চা করবে তত পারবে। ছবিগুলো খুব ভালোভাবে শিখবে, বারবার আঁকবে এই ছবিটা। উদ্ভিদ কোষে কি কি অঙ্গাণু আছে, প্রাণী কোষে কি কি আছে। এখানে দেখো কোষ গহ্বরটা এখানে কি মাঝখান বরাবর অনেক বড়, আর এখানে ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট কোষ গহ্বর দেখা যাচ্ছে। এখানে যেটা বললাম, এখানে দেখো নিউক্লিয়াসটা কি এক কোণায় অবস্থান করবে, যেহেতু কোষ গহ্বর আকারে অনেক বড়। এখানে নিউক্লিয়াসটা মাঝ বরাবর অবস্থান করবে। ঠিক আছে, এই পার্থক্যগুলো তোমরা দেখবা, ভালো করে ছবিটা শিখবা। এরপর যদি আমরা যাই, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন কি, এই জিনিসটা কোথায় পাওয়া যাবে, উদ্ভিদ প্রাণী দুটার ক্ষেত্রেই পাওয়া যাবে। এটা কি হচ্ছে, প্রোটিন এবং লিপিড নিয়ে গঠিত একটা জীবন্ত স্থিতিস্থাপক এবং অর্ধবেদ্য একটা পর্দা। এরা কি করে, কোষের ভিতরের যাবতীয় কিছুকে এটা কি করে সংরক্ষণ করবে, এবং বিভিন্ন বস্তুর যে যাতায়াত সেটা কি করবে, এটা নিয়ন্ত্রণ করবে। এখানে যেটা বললাম, এর মধ্যাংশে 2 স্তর লিপিড থাকবে এবং এর বাইরে এবং ভিতরে 2 স্তর বিশিষ্ট আমিষ থাকবে। কোষ প্রাচীরে যদি আমরা ভৌত গঠনটা দেখি, ভৌত গঠনে আমরা দেখতে পাবো এখানে 3টা অংশ আছে। তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ। মাঝখানে যে জেলির মতো থকথকে, সেটাকে আমরা বলতেছি মধ্যপর্দা বা মিডল ল্যামেলা। এই মিডল ল্যামেলাকে ঘিরে যে পর্দাটা তৈরি হচ্ছে সেটাকে বলাচ্ছি আমরা প্রাথমিক প্রাচীর, এবং প্রাথমিক প্রাচীরের পরে যেটা, সেটা কি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। প্রথমে জানি আমরা মধ্য পর্দাটা কি আসলে। এটি হচ্ছে গিয়ে দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী একটা জেলির মতো, পাতলা জেলির মতো একটা পর্দা। এখানে কি হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজনের টেলোপেজ পর্যায়ে কি হচ্ছে, এর সূচনা হচ্ছে। সাইটোপ্লাজম থেকে ফ্রাগমোপ্লাস্ট ও গোলগি বডি থেকে পেকটিন জাতীয় যে ভেসিকলস আছে, সেটা মিলিত হয়ে কি হবে, এই পর্দাটা তৈরি হবে। এটি সিমেন্টের মতো কি করবে, দুটি কোষকে সংযুক্ত করে রাখবে। এরপরে যেটা প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীরটা কি, এই যে মধ্যপর্দাকে ঘিরে যে প্রাচীরটা তৈরি হবে সেটাকে আমরা বলছি প্রাথমিক প্রাচীর। ঠিক আছে, এই প্রাথমিক প্রাচীরে কি হচ্ছে দেখো, এই পর্দায় কি হচ্ছে, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এই জিনিসগুলো কি হবে, জমা হবে। জমা হয়ে যে পাতলা স্তরের তৈরি সৃষ্টি হবে, সেটাকেই বলছি আমরা প্রাথমিক প্রাচীর। এটা স্থিতিস্থাপক হবে, 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু হবে, এবং কি হবে, মধ্য পর্দার অন্ততলে কি হবে, এটি তৈরি হবে। ঠিক আছে, আমরা যদি আরো দেখি, পাতার কোষ, ফলের কোষ, কর্টেক্সের কোষে শুধুমাত্র কি প্রাথমিক প্রাচীরই থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা দেখি, খেজুর বা নাক্স ভূমিকার এন্ডোস্পার্ম, এই ধরনের কোষে কি হচ্ছে, এই প্রাচীরটা বেশ পুরু এবং স্থূল হয়, এবং এটি কি হবে, 1 স্তর বিশিষ্ট হয়। ঠিক আছে, এগুলো কি হবে, খণ্ডিত ভাবে অবস্থান করবে না, কারণ কূপ এলাকায় কি হবে, এটার সৃষ্টি হবে না। এরপর আমরা দেখি সেকেন্ডারি যে প্রাচীরটা, প্রাথমিক প্রাচীরের উপর যে স্তরটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি সেকেন্ডারি প্রাচীর। কোন কোন উদ্ভিদ কোষে, সেটা হতে পারে ট্রাকিড, ফাইবার, এগুলোতে প্রাথমিক প্রাচীরের উপর সেলুলোজ, লিগনিন এগুলো জমা হচ্ছে, জমা হয়ে একটা পুরো স্তর সৃষ্টি করছে, সেটাকে আমরা বলতেছি সেকেন্ডারি প্রাচীর। সাধারণত কোষের বৃদ্ধি পূর্ণাঙ্গ হওয়ার পর এই ঘটনাটা ঘটে থাকে। সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট হতে পারে, এটি 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু হয়।
ভাজক কোষ এবং অধিক মাত্রায় যে বিপাকীয় কোষগুলো আছে সেখানে কি হবে, এই সেকেন্ডারি প্রাচীরটা কি হবে, তৈরি হবে না। শুধুমাত্র স্থায়ী কোষ, যেটা হতে পারে ট্রাকিড, ভেসেল, ফাইবার, এই কোষগুলোতে কি হবে, এটি তৈরি হবে। এটি গ্যাস এবং পানির জন্য হবে অভেদ্য। এরপরে আমরা যদি দেখি সেটা হচ্ছে কূপ এলাকা। কূপ এলাকাটা কি দেখো, এই যে ফাঁকটা তোমরা দেখো ছবির মধ্যে, এই যে পিট মেমব্রেন বা কূপ এলাকা, এখানে কি হচ্ছে, যেখানে সেলুলোজটা কি হচ্ছে, থাকছে না, হ্যাঁ, সেলুলোজ পাওয়া যাচ্ছে না, সেই অনুপস্থিত যে জায়গাটা সেটাকে বলতেছি আমরা কূপ। মুখোমুখি অবস্থিত দুটি কূপকে বলা হচ্ছে জোড়পিট বা পিট পেয়ার। কূপ দুটির মধ্যবর্তী স্থানের যে মধ্য পর্দাটা সেটাকে বলা হচ্ছে পিট মেমব্রেন। এরপর যদি আমরা দেখি প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমটা কি দেখো, কোষের অভ্যন্তরে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে যদি আমরা বলি একত্রে প্রোটোপ্লাজম বলছি, তাই না? কোষের অভ্যন্তরে স্বচ্ছ, আঠালো এবং জেলির মতো অর্ধতরল কলয়েডাল ধর্মী সজীব যে পদার্থটা সেটাই হচ্ছে কি আসলে প্রোটোপ্লাজম। এর ভৌত গঠন যদি আমরা দেখি, প্রোটোপ্লাজম অর্ধস্বচ্ছ হবে, বর্ণহীন, জেলির মতো হবে, অর্ধতরল আঠালো পদার্থ। এটি দানাদার হবে এবং কলয়েড ধর্মী হবে। এটা কি করবে, কোষস্থ যে পরিবেশ, সেই পরিবেশ অনুযায়ী এটা কি হবে, জেলি থেকে তরলে হতে পারে, আবার তরল থেকে এটা কি জেলিতেও পরিবর্তিত হতে পারে কোষ বুঝে। তারপর প্রোটোপ্লাজমের কি হবে, আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি হবে। উত্তাপ, অ্যাসিড এবং অ্যালকোহলের এগুলোর প্রভাবে কি হবে, প্রোটোপ্লাজমটা কি হবে, জমাট বেঁধে যেতে পারে। রাসায়নিক বৈশিষ্ট্য দেখো, রাসায়নিকভাবে প্রোটোপ্লাজমে কি হবে, জৈব অজৈব এই পদার্থগুলো আছে, পানি থাকবে প্রচুর, এবং জৈব পদার্থের মধ্যে কি হবে, বেশি থাকবে কি বিভিন্ন রকমের প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, ঠিক আছে। এরপরে অজৈব পদার্থের মধ্যে আমরা দেখি এছাড়াও কি হবে, থাকবে এখানে কি অক্সিজেন পাওয়া যাবে, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, কার্বন, কপার, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার, আয়রন, এই পদার্থগুলো আমরা কি এর মধ্যে পাবো। প্রোটোপ্লাজমের চলন, তাই না, আমরা সবাই জানি এটাও কি চলে, তাই না? এটা কি হয়, কখনোই স্থির থাকে না, সে যে চলছে তার যে গতিময়টা সেটাকেই আমরা বলছি প্রোটোপ্লাজমের চলন। কোষ প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজম কি হবে, জলের স্রোতের মতো যে চলন দেখায় বা আবর্তিত হয় সেটাকেই বলা হচ্ছে কি কি কোষের প্রোটোপ্লাজমের চলন বা সাইক্লোসিস। আবর্তন, এই যে আবর্তনটা সেটাকে আবার দুই রকমের হতে পারে। একটা চলনে, যে চলনে কি হচ্ছে, প্রোটোপ্লাজম একটা গহ্বরকে কেন্দ্র করে কোষ প্রাচীরের পাশ দিয়ে নির্দিষ্ট পথে একদিকে ঘুরে, সেটাকে বলা হচ্ছে একমুখী আবর্তন। যেমন হচ্ছে পাতাজাহাজের কোষ, এটাতে হচ্ছে একমুখী আবর্তন হচ্ছে। কিন্তু যে চলনে কি হবে, প্রোটোপ্লাজম কতগুলো গহ্বরকে কেন্দ্র করে অনিয়মিতভাবে আবর্তন করবে তাকে বলা হচ্ছে বহুমুখী আবর্তন। এই যে কোষ তত্ত্ব যে আবিষ্কার করেছে, আমরা রবার্ট হুককে কোষ বিদ্যার জনক বলছি, এর বাইরেও কি হয়েছে, অনেক বিজ্ঞানী কি অনেক জিনিস আবিষ্কার করেছে, কোষ তত্ত্ব আবিষ্কার করেছে, ঠিক আছে। তা আমাদের থিওডোর সোয়ান, এনারা কি অনেক কিছু বের করেছেন, অনেক কিছু আবিষ্কার করেছেন। তাদের মতে কি হচ্ছে দেখো, সকল জীবিত বস্তুই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং সব কোষই পূর্বে অস্তিত্বশীল অন্য কোনো কোষ থেকে কি হয়েছে, উৎপন্ন লাভ করেছে। জীবের যে মৌলিক যে গুরুত্বপূর্ণ যে ক্রিয়াগুলো আছে সেগুলো কোথায় হচ্ছে, কোষের অভ্যন্তরেই হচ্ছে। সকল কোষের মধ্যে কার্যক্রিয়া সম্পাদনের জন্য প্রয়োজনীয় যে তথ্যটা, বংশগতির যে তথ্যটা, এটা কি আমরা কোষের মধ্যেই আমরা কি পেয়ে থাকি। এই হচ্ছে কি তোমাদের কোষ সম্পর্কে আলোচনা। হ্যাঁ, তোমরা যেটা করবা, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ তো খুব ভালোভাবে পড়বা, কোষ প্রাচীরের গঠনটা খুব সুন্দর করে দেখবা, ছবিগুলো ভালোভাবে শিখবা। আর বইয়ে কিছু পার্থক্য দেয়া আছে, উদ্ভিদ কোষের পার্থক্য, প্রাণী কোষের পার্থক্য, আদি কোষ, প্রকৃত কোষ, ঠিক আছে, দেহ কোষ, জনন কোষ, এই যে পার্থক্যগুলো এগুলো খুব ভালোভাবে শিখবে। কোষবিদ্যার জনক কাকে বলা হচ্ছে, এই জিনিসগুলো ভালোভাবে শিখবে। আজ এ পর্যন্তই, তোমরা এটুকুই ভালো করে পড়ো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা পরবর্তী যে টপিকটা আছে সেখানে চলে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।